কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো এবং সেই সাথে বাড়িতে নিয়মিত পড়াশোনা করছো। আজ আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের বিষয়ের সপ্তম অধ্যায়ের উপরে একটি ক্লাস নিতে যাচ্ছি। আজকের এই ক্লাসে বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের স্বাগতম। আজ আমরা এই ক্লাসের মাধ্যমে তরঙ্গ সম্পর্কে জানব এবং তরঙ্গ সংশ্লিষ্ট কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখব। প্রথমেই দেখা যাক তরঙ্গ কাকে বলে। আমরা তরঙ্গের সাথে নিয়মিত পরিচিত। যেমন পুকুরে যদি ঢিল ফেলা হয় তাহলে এক ধরনের তরঙ্গ তৈরি হয়। সেই সাথে তোমরা যে আমার কথাও শুনতে পাচ্ছ তাও এক ধরনের তরঙ্গের মাধ্যমে। তরঙ্গের সংজ্ঞা এভাবে দেওয়া যায় যে পর্যায়বৃত্ত আন্দোলনে কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না, তাকে তরঙ্গ বলে। অর্থাৎ তরঙ্গ যে মাধ্যমের ভিতর দিয়ে সঞ্চারিত হয় সেই মাধ্যমের কণাগুলো এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলনের মাধ্যমে চলে। এর মধ্যে দিয়ে শক্তিও স্থানান্তরিত হয়, কিন্তু মাধ্যমের কণাগুলো নিজ জায়গায় স্থিরই থাকে। এখানে আমরা একটি তরঙ্গ দেখতে পাচ্ছি, যেখানে ছোট একটি জায়গা দিয়ে তরঙ্গ উৎপন্ন হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে। কঠিন তরল বা গ্যাসীয় মাধ্যমে যে তরঙ্গ উদ্ভব হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে। পানির তরঙ্গ, শব্দ তরঙ্গ, প্রাকৃতিক যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। অপর এক ধরনের তরঙ্গ আছে যার জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, একে বলা হয় তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আমরা এই তরঙ্গ সম্পর্কে উপরের ক্লাসগুলোতে জানতে পারব। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই ধরনের তরঙ্গ উৎপন্ন হয়। এবার আমরা দেখি যান্ত্রিক তরঙ্গকে কয় ভাগে ভাগ করা যায়। যান্ত্রিক তরঙ্গকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, এক অনুপ্রস্থ তরঙ্গ, আরেকটি হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। তোমরা চিত্রে অনুপ্রস্থ তরঙ্গ দেখতে পাচ্ছ, যেটা আসলে পানির তরঙ্গের একটা রূপ। পানির তরঙ্গ চিত্রে দেখানো ভাবেই সঞ্চারিত হয়, যেখানে মাধ্যমের কণাগুলো শুধু উপর নিচ করে, কিন্তু এর মধ্যে দিয়ে শক্তি সামনের দিকে সঞ্চারিত হয়। আমরা এখান থেকে অনুপ্রস্থ তরঙ্গের সংজ্ঞা দিতে পারি। যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। লক্ষ্য করো যে তরঙ্গটি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, কিন্তু মাধ্যমের কণাগুলো উপর নিচ করছে, অর্থাৎ তরঙ্গের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হচ্ছে। আর আছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। বাতাসে শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমে চলে। এখানে লক্ষ্য করো যে অনুদৈর্ঘ্য তরঙ্গের কোনো এক জায়গায় কতগুলো কণা সংকুচিত হয়, আবার কোনো জায়গায় প্রসারিত হয়। লাল বিন্দুটির দিকে তাকালে দেখতে পারবে লাল বিন্দুটি সামনে পাশে যাচ্ছে, কিন্তু স্থায়ীভাবে স্থানান্তরিত হচ্ছে না, এর মধ্যে দিয়েই শক্তি সঞ্চারিত হচ্ছে। তোমরা আশা করি অনুপ্রস্থ তরঙ্গের যেভাবে সংজ্ঞা দিয়েছিলে এভাবে অনুদৈর্ঘ্য তরঙ্গেরও সংজ্ঞা দিতে পারবে। এক্ষেত্রে বলা যায় যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। এখানে একটু ভুল করা হয়েছে। অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের পার্থক্য আশা করি এবার তোমরা লিখতে পারবে। বিশেষ করে অনুপ্রস্থ তরঙ্গে একটি তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ ফাঁদ নিয়ে তরঙ্গটি উৎপন্ন হয়, বা একটি তরঙ্গ হয় যেখানে অনুদৈর্ঘ্য তরঙ্গে একটি সংকোচন এবং একটি প্রসারণ নিয়ে পূর্ণ তরঙ্গ গঠিত হয়। এবার আমরা তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি দেখি, যেগুলো আমাদের এই অধ্যায়ের বিভিন্ন অঙ্ক এবং সূত্র প্রমাণে প্রয়োজন হবে। প্রথমেই দেখা যাক পূর্ণ স্পন্দন।
আমরা অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে দেখেছিলাম যে একটি কণা উপর নিচ করছে অথবা সামনে পাশে যাচ্ছে। একটি কণা উপর থেকে নিচে গিয়ে আবার নিচ থেকে উপরের একই স্থানে আসলে তাকে একটি পূর্ণ স্পন্দন বলে। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় তরঙ্গ উপরস্থ কোনো কণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে পূর্ণ স্পন্দন বলে। পর্যায়কাল। আর এই একটি কণার পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে তাকেই পর্যায়কাল বলে। পর্যায়কালকে বড় হাতের টি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং যার একক সেকেন্ড। কম্পাঙ্ক। একক সময়ে অর্থাৎ 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলে। কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়, যার একক হার্টজ, অথবা একে সেকেন্ড ইনভার্স অন দ্বারাও প্রকাশ করা যায়। তোমরা বিভিন্ন ক্ষেত্রে হার্টজের উল্লেখ দেখতে পারবে, যেমন বৈদ্যুতিক বিভিন্ন জিনিসেই যেখানে লেখা থাকে দেখবে 50 থেকে 60 হার্টজ লেখা থাকে। এক্ষেত্রে বিদ্যুতের ইলেকট্রনগুলো সেকেন্ডে 50 থেকে 60 বার দিক পরিবর্তন করা বোঝায়। আমরা এবার পর্যায়কাল এবং কম্পাঙ্কের মাঝে একটি সম্পর্ক স্থাপনের চেষ্টা করব। সেই সাথে এই সম্পর্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে আসা প্রায় প্রতিটি অঙ্কেই এই সূত্রটির ব্যবহার করা লাগে। আমরা সংজ্ঞা থেকে দেখতে পাচ্ছিলাম একটি তরঙ্গের কম্পাঙ্ক এফ এবং পর্যায়কাল টি, এটি আমরা ধরে নেই। এবার পর্যায়কালের সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি টি সেকেন্ডে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় একটি, অর্থাৎ একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় প্রয়োজন তাকেই বলা হয় পর্যায়কাল টি। অর্থাৎ টি সেকেন্ডে পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় একটি, তাহলে 1 সেকেন্ডে সম্পন্ন হয় 1/tt। আর 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকেই তরঙ্গটির কম্পাঙ্ক এফ বলে। তাই আমরা লিখতে পারি এফ সমান 1/t, যা পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে একটি সম্পর্ক। আমরা এবার আরো গুরুত্বপূর্ণ একটি সূত্র প্রতিবেদন দেখি। তার পূর্বে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বিষয়টি জানার প্রয়োজন হবে। তরঙ্গের উপরস্থ কোনো কণা একটি পূর্ণ স্পন্দনের সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলে, আর দৈর্ঘ্য বলে এর একক মিটার। আমরা অন্যভাবেও ভাবতে পারি, একটি পূর্ণ তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলে। আর তরঙ্গ বেগ হলো একক সময়ে তরঙ্গটি যে দূরত্ব অতিক্রম করে। আর বেগকে যে ভি দ্বারা প্রকাশ করে এটি আমরা সবাই জানি। আর বেগের এককও এক্ষেত্রে মিটার সেকেন্ড ইনভার্স 1। এবার আমরা সম্পর্কটি তৈরি করার চেষ্টা করি। একটি পূর্ণ কম্পনে সময়ে অতিক্রান্ত দূরত্ব ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা থেকে আমরা পেয়েছি একটি পূর্ণ তরঙ্গের বা কম্পনের সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ল্যামডা বলে। তাহলে এফটি পূর্ণ কম্পনের সময় অতিক্রম করে এফ ল্যামডা দূরত্ব, আর এফটি কম্পন সম্পন্ন হতে তরঙ্গটির সময় লাগে 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে তরঙ্গটি অতিক্রম করে এফ ল্যামডা দূরত্ব। আর আমরা জানি একক সময়ে অর্থাৎ 1 সেকেন্ডে কোনো তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ ভি বলে। অর্থাৎ এক্ষেত্রে আমরা পেলাম ভি সমান এফ ল্যামডা, যা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। আমরা এবার কয়েকটি বিষয় জেনে নেই। একই মাধ্যমে একই জাতীয় সকল তরঙ্গের বেগ সমান থাকে। অর্থাৎ আমি কথা বলছি, এটি একটি শব্দ তরঙ্গ, আর তুমিও যদি কথা বলো সেটি একটি শব্দ তরঙ্গ।
আমাদের দুইজনের কম্পাঙ্ক আলাদা হলেও বাতাসে কিন্তু একই বেগে শব্দ তরঙ্গটি প্রবাহিত হবে, অর্থাৎ একই জাতীয় তরঙ্গ একই মাধ্যমে সবসময় বেগ সমান হয়। এক্ষেত্রে v1 সমান v2, অর্থাৎ f1 λ1 সমান সমান f2 λ2। আবার আমি এক্ষেত্রে বাতাসে যে শব্দটি তৈরি করছি তার যে কম্পাঙ্ক, আমি যদি পানির ভিতরে গিয়েও এই শব্দটি তৈরি করি সেক্ষেত্রেও তরঙ্গটি একই থাকবে। আমরা বলতে পারি ভিন্ন মাধ্যমে একই তরঙ্গের কম্পাঙ্ক সমান থাকে, অর্থাৎ f1 সমান সমান f2। এখান থেকে আমরা লিখতে পারি v1 বাই λ1 সমান v2 বাই λ2। এই অধ্যায়ের ঘ নং সৃজনশীল প্রশ্নের উত্তরে প্রায় এই ধরনের সূত্রগুলো ব্যবহার করার প্রয়োজন হবে। আশা করি সবাই বিষয়টি ভিতর থেকেই বুঝতে পেরেছ। এবার আমরা কিছু সহজ গাণিতিক সমস্যায় আসি। বলা হচ্ছে ঢাকা বেতার কেন্দ্র থেকে 0.00005 সেকেন্ড পর্যায়কাল বিশিষ্ট বেতার তরঙ্গ দ্বারা অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এক্ষেত্রে আমাদের তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। লক্ষ্য করো, এক্ষেত্রে পর্যায়কাল t দেওয়া আছে এবং আমাদের এর কম্পাঙ্ক f নির্ণয় করতে হবে। আমরা পর্যায়কাল t এবং f এর মধ্যে সম্পর্কটি জানি, যেখানে f সমান সমান 1/t, আর মানটি লিখে দিলেই আমরা পেয়ে গেলাম 20,000 হার্টজ, অর্থাৎ ঢাকা বেতার তরঙ্গ থেকে বেতার কেন্দ্র থেকে 20,000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ দ্বারা অনুষ্ঠান সম্প্রচার করা হয়। খ অংশের প্রশ্নটি দেখো, বেতার তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা তরঙ্গটির কম্পাঙ্ক f পেলাম, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা চাওয়া হচ্ছে, কিন্তু তরঙ্গের বেগ v দেওয়া নেই। তোমরা কি জানো বেতার তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? আসলে বেতার তরঙ্গ এক ধরনের আলোক তরঙ্গ, আর আমরা জানি বাতাসে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমরা এক্ষেত্রে v এর মানও পেলাম। এবার আমরা সূত্রটি বসাই, v সমান সমান f ল্যামডা, এখান থেকে ল্যামডা সমান সমান v বাই f, এবং মান দুটি বসিয়ে দিলে পাওয়া গেল 15,000 মিটার। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তবে এই ধরনের অঙ্কগুলো খুব সোজা হওয়া সত্ত্বেও প্রচুর আসে, বিশেষ করে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা আরো একটি গাণিতিক সমস্যা দেখি। প্রশ্নে বলা হচ্ছে এ থেকে ডি পর্যন্ত যেতে তরঙ্গটি 3 সেকেন্ড সময় নেয়, যেখানে এডি এর দূরত্ব 6 মিটার। প্রথম প্রশ্ন, তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। কম্পাঙ্ক হলো 1 সেকেন্ডে সম্পূর্ণ পূর্ণ কম্পন সংখ্যা। এক্ষেত্রে এ থেকে ডি পর্যন্ত কয়টি তরঙ্গ আছে সেটি প্রথমেই বুঝে নেওয়া দরকার। লক্ষ্য করো, এ থেকে তরঙ্গটি শুরু হয়ে নিচের দিকে নামতেছিল, তো এরকম একটি অবস্থা আছে সিতে গিয়ে তরঙ্গটি একই অবস্থানে আছে আবার নিচের দিকে নামছে, অর্থাৎ এক্ষেত্রে এসি একটি পূর্ণ তরঙ্গ বা পূর্ণ স্পন্দন। একইভাবে সি থেকে ডি আরেকটি তরঙ্গের বা পূর্ণ স্পন্দনের অর্ধেক, অর্থাৎ এক্ষেত্রে এডি 1.5টি পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন। তো আমরা লিখি এ থেকে ডি পর্যন্ত 1.5টি তরঙ্গ বিদ্যমান, পূর্ণ তরঙ্গ বা পূর্ণ স্পন্দন বিদ্যমান। সুতরাং এর পর্যায়কাল হবে 1 সেকেন্ডে কতটি সম্পন্ন হয়? পর্যায়কাল 1.5টি কম্পাঙ্ক পূর্ণ তরঙ্গ সম্পন্ন হয় 3 সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে সম্পন্ন হয় 3/1.5 সমান 2 সেকেন্ড, অর্থাৎ একটি পূর্ণ স্পন্দন
সম্পন্ন হতে তরঙ্গটি 2 সেকেন্ড সময় নিয়েছে। আবার কম্পাঙ্ক f সমান 1/t, তাই এক্ষেত্রে আমরা লিখতে পারি f সমান 0.5 হার্টজ। খ নং প্রশ্নটি লক্ষ্য করো, উক্ত মাধ্যমে তরঙ্গটির বেগ নির্ণয় করো। এক্ষেত্রে বেগ v সমান f ল্যামডা। আমরা f এর মানটি পেয়েছি, এবার ল্যামডার মানটি নির্ণয় করতে হবে। একইভাবে লক্ষ্য করো, AD সমান ছিল 6 মিটার, আর 1.5টি তরঙ্গের মাধ্যমে পূর্ণ তরঙ্গের মাধ্যমে এটি 6 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাহলে একটির জন্য অতিক্রম করেছে 4 মিটার, অর্থাৎ এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য 4 মিটার। তাহলে তরঙ্গ বেগ v সমান f ল্যামডা, আর যার মান আসলো 2 মিটার পার সেকেন্ড। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। খুবই সোজা কিছু বিষয় আজকের ক্লাসে আমি ব্যাখ্যা করলাম, তবে এই সোজা বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এই অঙ্কগুলো না পারলে তোমরা পরবর্তী ক্লাসগুলোতে ঝামেলা করবে, অর্থাৎ সেখানে তোমাদের বুঝতে যেমন কষ্ট হবে, সেই সাথে বিভিন্ন নৈর্ব্যক্তিক প্রশ্নেরও উত্তর করা কঠিন হয়ে যাবে। তোমরা বাড়িতে এই অঙ্কটি করার চেষ্টা করবে। আশা করি সবাই নিয়মিত পড়ালেখা করবে এবং যত্ন সহকারে নিজেদের বাড়িতে রাখার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই শুভকামনা রইল।